নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। দায়িত্ব সবাইকেই নিতে হয়, কাউকে বেশি কাউকে কম, কিন্তু একটা দায়িত্ব থেকেই যায় নিজের প্রতি, নিজের স্বপ্ন, নিজের শান্তির প্রতি। যখন এই দায়িত্বগুলির বলি দেওয়া হয় তখন দম আটকে আসে। এটা একটা সংকেত দেয় যে চাপের ফলে নিঃশ্বাস বন্ধ হতে চলেছে, কিন্তু সাধারণত এই সংকেতটাও চাপা থাকে, লুকোনো থাকে, আর অনেক দেরিতে শোনা যায়। এপ্রিল 2011, ঘাটকোপার, মুম্বাই। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वदा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी मोहन! क्षमा शिवा धात्री स्वाहा स्वदा। अरे ओ मोहन! जयंती मंगला भद्रकाली कपालिनी। আরে শুনছিস না কেন? হ্যাঁ মা, কি হয়েছে? আমি একটু বাথরুমে যাব। এই শঙ্কর, মাকে বাথরুমে নিয়ে যাচ্ছিস না কেন তুই? হায় রাম, তুই কি বলছিস? দেখছিস না ও পুজো করছে? পুজো ছেড়ে ও কি আমাকে বাথরুমে নিয়ে যাবে? আরে তুই কেন নিয়ে যাচ্ছিস না? ঠিক আছে, আমি আসছি। भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वदा नमस्तुते। আরে ও মোহন, मंगला काली তোকে এখানে চেয়ার লাগাতে বলেছিলাম, তুই জানিস না মায়ের কত যন্ত্রণা হয়? মা, কাল মাইনে পাবো তখন নিয়ে আসবো। বিকেলে অবশ্যই নিয়ে আসবি। क्षमा शिवा धात्री स्वाहा स्वदा नमस्तुते। পরের দিনই মোহন মনে করে তার মায়ের সুবিধার জন্য টয়লেট চেয়ার কিনে আনলো। মা, মা, ও মা, মা, শঙ্কর, শঙ্কর, চলুন পিছনে যান, সাইড দিন, সাইড দিন। আমি প্রতিদিনের মতো আজ বিকেল অফিস থেকে ফিরে বেল বাজালাম। কেউ দরজা খুলতে এলো না। আমি দরজা খুললাম আর ভিতরে ঢুকলাম। মা খাটে পড়েছিল আর ভাই শঙ্কর ভেতরে বাথরুমে পড়েছিল। আপনি কি করেন? মুম্বাই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের পিএ। সকালে কটায় আপনি কাজে বেরিয়েছিলেন? প্রতিদিনের মতো 9টায়। তখন আপনার মা কোথায় ছিলেন? খাটে ছিল। গত 3 বছর ধরে এই খাটেই ছিল। আর আপনার ভাই শঙ্কর? পুজো করছিল। শঙ্কর, আমি মায়ের জন্য রুটি করে রেখেছি আর চালও ভিজিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দেবো, ভুলিস না যেন। ভুলবো না দাদা। ওম কালী কালী মা কালী কালী কে প্রাণী মাত্রা দেবী নারায়ণে নমস্তুতে। ওম কালী কালী মা। ও কি করতো? পুজো করত। পুরোহিত ছিল? না, ওর মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না।
আগে একটা হোটেলে ওয়েটার ছিল, আর একদিন হঠাৎ পুজো করতে বসলো, আর তখন থেকে শুধু পুজোই করতে লাগলো। মা শারীরিকভাবে অসমর্থ ছিল আর ভাই মানসিকভাবে। হ্যাঁ, স্যার আমার তো এটা চুরির কেস মনে হচ্ছে। চুরি হয়ে থাকলে মিস্টার মোহনই বলতে পারবেন কি চুরি হয়েছে। তেমন কিছু ছিলই না আমাদের কাছে, শুধুমাত্র মায়ের কিছু গয়না ছিল। যদি গয়না এখানেই থাকে তাহলে এটা চুরির কেস নয়। কাউকে এই বাড়িতে আসতে যেতে দেখেছেন কখনো আপনারা? মানে ফেরিওয়ালা, সেলসম্যান, যে কেউ? শুধু মোহনদাই বাড়িতে যাতায়াত করত। এমন ছেলে সবার কপালে জোটে না। প্রথমে বাবার সেবা করলো, কিন্তু 2006 সে মারা গেল। তারপর মা বিছানা নিয়ে নিল। ওই পাগল ভাই ওদের দুজনকে তো সন্তানের মতো সেবা করতো মোহনদা। কেউ না কেউ তো আসতো, ম্যাথর, জঞ্জালওয়ালা কেউ তো হবে। ওই ময়লা তোলার ছেলেটা আসতো। মোহনদা সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে যেত, আর ও 10টার সময় দরজায় বেল বাজাতো। এক জোড়া বালা ছিল, একটা হার আর দুটো কানের দুল, 3টে আইটেম ছিল, এখন 3টেই নেই। আসুন এদিকে আসুন। বিজয়, ফিঙ্গারপ্রিন্টস নাও। স্যার একটা ছেলে আসে জঞ্জাল সাফ করতে সকাল 10টা নাগাদ। ও রোজ লেট করে আসে। আমার যাবার পর আপনার ভাইয়ের কোনো বন্ধু বান্ধব? না, ওই মন্দিরে কিছু লোকের সাথে ওঠা বসা করতো। কোন মন্দির? মায়ের মন্দির আছে কাছেই, রোজ যেত। কখন যেত ওখানে? আমার যাবার পর, মানে 10:30 নাগাদ। দুটো বালা, একটা হার আর এক জোড়া কানের দুলের জন্য দুটো ভয়ঙ্কর খুন। একজন অসুস্থ ৭৯ বছরের অথর্ব মহিলা, আর দ্বিতীয়জন তার মানসিক ভারসাম্যহীন ছেলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে ওদের খুনি কে ছিল? কে ছিল সেই ভীষণ নৃশংস আর লোভী মানুষ যার মধ্যে মানবিকতার বিন্দুমাত্র ছিল না? মহিলাকে স্ট্যাঙ্গুলেট করা হয়েছিল। এ দেখুন, এনাকে গলা টিপে মারা হয়েছে। আর অফিসার শঙ্করের লাশের কি রিপোর্ট হলো? এর মাথায় 3টে আঘাতের চিহ্ন আছে। মৃত্যু হেমারেজের ফলে হয়েছে। আর খুনের সময়? টাইমিং ডিক্লেয়ার করতে কিছুটা সময় লাগবে, কালকের মধ্যে হয়ে যাবে। আমি রোজ সকালে মোটামুটি ওই 10টা নাগাদ যাই স্যার ওখানে ময়লা তোলার জন্য। তুই কাল গেছিলি না ওই বাড়িতে? না, মানে ঘরের ভেতরে যাইনি স্যার, কোনোদিনই যাই না। আসলে কি সবাই তাদের ডাস্টবিনগুলো ঘরের বাইরেই রাখে, তো তাই আমি ওখান থেকেই তুলে নিই। দেখ সত্যি বল, না হলে আমি তোকেই নিয়ে যাব, বুঝেছিস? তুই মায়েরই বলছি, আমি ঠিক জানি না কালকে ও বাড়িতে কি হয়েছিল। কাল যখন ও বাড়িতে গেছিলি তুই কি দেখেছিলি? আমি আমার ময়লা তুললাম, কাজ করলাম আর কেটে পড়লাম ওখান থেকে। কিছু তো দেখে থাকবি। ওই শঙ্কর, মোহনের ভাই, ও তখনও পুজো করছিল? হয়তো করছিল স্যার, কিন্তু আমার এটা মনে হয় না স্যার যে কালকে ও পুজো করছিল। কেন? আমি যখনই ওখানে যাই না কেন, ওর পুজোর টিং 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 শুনতে পাওয়া যায়, কিন্তু কাল সেটা শোনা যাচ্ছিল না। ঘাটকোপার এলাকার সমস্ত দাগী আসামিদের রাউন্ড আপ হলো, প্রচুর জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু কিছুই জানা গেল না। স্যার মনে হচ্ছে এলাকার বাইরের কেউ। কিন্তু কোনো বাইরের লোক ভেতরের এত ইনফরমেশন কোথায় পেল? সে কি করে জানলো বাড়িতে একজন মাত্র ঠিকঠাক লোক আছে আর সে সকাল 9টা থেকে 6:30 পর্যন্ত বাইরে থাকে? তাহলে তো স্যার কলোনির কেউ হতে পারে। আরো ভেতরে যাও রানে। এটা কোনো বন্ধু বা আত্মীয়ের কাজ যে জানতো একজন বয়স্ক অক্ষম মহিলা আর একজন পাগল লোক খুব বেশি ঝামেলা করতে পারবে না। আর রানে এই মার্ডার অন দ্য স্পট হয়নি, প্রিপ্ল্যান্ড ছিল। ওরা দুজন ছিল মানে ওই বাড়িতে কিছু তো ছিল। আমি জানি মোহন, তোমার জীবন তো ওনাদের ঘিরেই ছিল। কি না করেছো তুমি ওনাদের জন্য? আমি ওদের রক্ষা করতে পারলাম না, আমি ফেল করে গেলাম কবিতা। মোহন, যা হয়েছে সেটা তোমার হাতে ছিল না, তাই কেন নিজেকে দোষারোপ করছো? যা হাতে ছিল সেটাও করতে পারিনি কবিতা। মায়ের টয়লেট চেয়ার দরকার ছিল,
কিন্তু আমি সেটা আনতে অনেক দেরি করে ফেললাম। মোহন, মাকে খুব মনে পড়ে কবিতা। মোহন। না স্যার, এরকম তো কোনো লোক কলোনিতে থাকে না। স্যার, মোহনদাকে আমরা বড় ভাইয়ের মতো মানতাম। উনি একদম দেবতুল্য মানুষ, আর ওনার সম্বন্ধে যে কেউই খারাপ ভাববে তারই পাপ হবে। ওদের তিনজনের সম্পর্ক কেমন ছিল? ঝগড়াঝাঁটি হতো? কোন বাড়িতে ঠোকাঠুকি হয় না বলুন? আর তাছাড়া পরিবারের সব দায়িত্ব তো মোহনদার উপরেই ছিল। হ্যাঁ, মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি হতো। স্যার, আমি নিজের চোখে দেখিনি, কিন্তু কখনো শুনতে পেতাম। কে? এই যে সকাল সকাল ঝগড়ার আওয়াজ আসতো, বিশেষ করে যখন মোহনদা রান্না করত। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আর এই শঙ্কর, এর সাথে কারো কোনো ঝামেলা? না স্যার, ও মাথায় গন্ডগোল ছিল, কিন্তু বদমাইশ না, শান্ত স্বভাবের ছিল স্যার। শ্যামামা কি আমার কালো রে, শ্যামামা কি আমার কালো, শ্যামামা কি আমার কালো রে, শ্যামামা। হতে পারে যে পাগলামির বশেও প্রথমে মাকে মেরেছে, তারপর নিজে আত্মহত্যা করেছে। মুশকিল আছে স্যার, কিন্তু কারো সম্বন্ধে কিছু বলা তো যায় না। আর ওর মন্দিরের বন্ধুরা, তাদের মধ্যে কেউ এমন কেউ যে জানে মোহন বাড়ি থেকে যাবার পরে শুধু ওরা দুজনই বাড়িতে থাকে? না স্যার, আমার কোনো আইডিয়া নেই। শ্যামামা কি আমার কালো রে, শ্যামামা কি আমার কালো, শ্যামামা কি আমার কালো রে, শ্যামামা। মোহন বলেছিল ওর ভাই রোজ সকাল 10:30টায় এখানে চলে আসতো। স্যার, এদের মধ্যে কেউ হবে। আরতির পর হয়তো ওর পিছু নিয়েছিল। বা এটাও হতে পারে শঙ্কর নিজেই ওদের সাথে নিয়ে গেছে। হতে পারে স্যার। স্যার, শঙ্কর প্রতিদিন নিয়ম করে পুজো করতে আসতো। বৃষ্টি হোক আর যাই হোক ঠিক হাজির হয়ে যেত, কিন্তু সেদিন আরতিতে আসেনি। ঠিক, একদম ঠিক স্যার। গত 1 বছরেও একটা দিনও বাদ দেয়নি স্যার। মোহন 9টায় ঘর থেকে বেরিয়েছে আর শঙ্কর 10:30টায় মন্দিরে পৌঁছয়নি। তার মানে যা হয়েছে এর মধ্যেই হয়েছে, 9টা থেকে 10:30টার মধ্যে। হ্যাঁ স্যার, কিন্তু কি হয়ে থাকবে? অদ্ভুত ব্যাপার, শঙ্কর সেদিন মন্দিরের আরতিতে যায়নি। কি করে যেত মিস্টার মোহন? সে বেচারা বেঁচেই ছিল না। এমন কি কেউ আছে যে আপনার দিনলিপিটা পুরোপুরি জানে, যে বাড়িটা ইন ডিটেলসে জানে? কখনো আপনার কি মনে হয়েছে কেউ আপনার পিছু করছে বা আপনার মুভমেন্টে নজর রাখছে? নিজের কাজে এত ব্যস্ত থাকতাম যে চোখ ঘোরাবার সুযোগই পেতাম না, কিন্তু এখন শুধুই অবসর। পোস্টমর্টেম রিপোর্টে 2 দিন পর মোহনের মা আর ভাই শঙ্করের শেষকৃত্য করা হলো। পুলিশের অনুসন্ধান একটা পয়েন্টে এসে থেমে গেল, কোনো সঠিক প্রমাণ পাওয়া যাচ্ছিল না। আর তারপর পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলো। এই রিপোর্ট তদন্তের একটা নতুন দিক খুলে দিল। সাধারণত যা দেখা যায় সেটা হয় না। আপনারা বডি দুটো রাত 9টায় এখানে এনেছিলেন না? হ্যাঁ, কারেক্ট। পোস্টমর্টম শুরু হয় রাত্রি 11টায়, কিন্তু আমাদের হিসেবে এদের মৃত্যু 16 ঘন্টা আগেই হয়ে গেছিল। মানে সকাল 5টায়? সকাল 5টা, 5:30 থেকে 7টা, 7:30টার মধ্যে। স্যার, এই মোহন তো সকাল 9টায় বাড়ি থেকে বেরোয় না। এটা কি করে হতে পারে? বাড়ি থেকে বেরোনোর আগে মায়ের সাথে কথা বলে বেরিয়েছিলাম আমি। আপনার ঠিক মনে আছে? মা, আজ তোমার জন্য টয়লেট চেয়ার নিশ্চয়ই নিয়ে আসবো। মা উত্তর দেয়নি, হয়তো ঘুমোচ্ছিল, কিন্তু বেঁচে ছিল। আর শঙ্কর?
শঙ্কর আমার চোখের সামনে ছিল, পুজো করছিল। কিন্তু পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী 9টার মধ্যে দুজনেই মারা গিয়েছিলেন। স্যার, কোনো ভুল হয়ে থাকবে। রিপোর্ট আপনি আবার একবার চেক করান। ঠিক আছে, আমি পোস্টমর্টেমের রিপোর্ট আবার চেক করাচ্ছি। মোহন, চা। মোহন, চা হলো না এখনো? মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাবে, তখন বানাবি নাকি? 2 মিনিট মা, হাত মুখ ধুয়ে নিই, তারপর চা বসাচ্ছি। শঙ্কর, মায়ের জন্য চা তুইও তো বানাতে পারিস, তাহলে মাকে এত অপেক্ষা করিস কেন? সহজ ছিল না সবকিছু, হাঁপিয়ে যেতাম কবিতা। সবার পক্ষে এত পরিশ্রম করা, সেবা করা সম্ভব নয়। অনেক করেছো তুমি, এবার আমি তোমার দেখাশোনা করব। চালাক, খুব চালাক। কি দারুণ চেষ্টা করেছিল, কিন্তু একটু ঘাটতি থেকে গেছে। এই সবকটা ফিঙ্গারপ্রিন্ট মিলছে? সব আঙুলের ছাপ একজনেরই, খুনির। মোহন, আমি রুটি তরকারি করে রেখেছি, তুমি খেয়ে নিও। আর তুমি? না, আমাকে বাড়ি যেতে হবে, বাচ্চারা অপেক্ষা করে আছে। দাঁড়াও কবিতা, তুমি একেবারে এখানে থেকে যাচ্ছ না কেন? মোহন, আমি অনেক বছর তোমার জন্য অপেক্ষা করেছি। আমি সব সময় চাইতাম আমার জীবন তোমার সাথে কাটুক কবিতা। এখন আমার সন্তানরাই আমার সবকিছু, আমার সব থেকে বড় দায়িত্ব। আমি এই দায়িত্ব সামলে নেব, আমার অভ্যাস আছে দায়িত্ব সামলানোর। আর তুমি সাথে থাকলে দায়িত্ব আমার কঠিন মনে হবে না। আমরা 4 জন খুব আনন্দে থাকবো। আমি ওদের ভালো বাবা হব। মোহন, আরে আপনারা, তদন্ত এগিয়েছে কিছু? তদন্ত তো অনেকটাই এগিয়েছে। কি জানা গেল? আপনি থানায় চলুন, ওখানেই সব জানতে পারবেন। আপনি বলেছিলেন বাড়ির একটাই চাবি, আর সেটা আপনার কাছেই থাকতো। বাড়ির একটাই চাবি আছে, ব্যাস, সেটা আমার কাছেই থাকে। হ্যাঁ, আমি বলেছিলাম। আর সেদিন যখন আপনি অফিস থেকে ফেরেন, চাবিটা আপনার কাছেই ছিল, সেটা দিয়েই আপনি দরজা খোলেন। হ্যাঁ, তাই হয়েছিল। কেন? একটু ভালো করে ভেবে বলুন। আপনি বলেছিলেন আপনার ভাই 10:30টায় আরতিতে চলে গেছিল প্রতিদিনের মতো। শ্যামামা কি আমার কালো রে, শ্যামামা কি আমার কালো, শ্যামামা কি আমার। আর 9টায় আপনি চাবি সাথে নিয়ে বেরিয়ে যান। বাড়ির একটাই চাবি। শঙ্কর 10:30টায় মন্দিরে গেল। হ্যাঁ, তো তাহলে ফিরল কি করে? চাবি তো একটাই, যেটা আপনার কাছে থাকে। হতে পারে আমি ভুলে গেছিলাম, বা ও আমার পকেট থেকে বার করেছে। আর যখন আপনি অফিস থেকে এলেন, বেল বাজালেন, কেউ খুলল না, তখন সেই চাবি দিয়ে আপনি দরজা খুলে ভেতরে ঢোকেন। হ্যাঁ, কিন্তু চাবি তো একটাই, তাহলে আপনি ঘরে ঢুকলেন কি করে? দরজা খোলা ছিল, আমি ধাক্কা দিলাম আর ভেতরে ঢুকলাম। সত্যি? আমি মিথ্যে কেন বলবো? সেদিন মায়ের জন্য রুটি করেছিলেন? রোজ তো আমি রুটি বানাতাম, অনেক দিন ধরে। আমাদের ফরেনসিক টিম আপনার কিচেন খুব ভালো করে পরীক্ষা করেছে, কিন্তু ওখানে
একটা খাবারের দানাও পাওয়া যায়নি। এমনকি আপনার ডাস্টবিনও একদম পরিষ্কার ছিল। শঙ্কর পরিষ্কারের ব্যাপারে খুব বাতিগ্রস্ত ছিল, তাই মন্দির যাবার আগে ও গোটা ঘর দুবার পরিষ্কার করত। আমরা এই পোস্টমর্টেম রিপোর্ট দুবার চেক করিয়েছি, আর এই রিপোর্ট পরিষ্কার বলছে যে আপনার বক্তব্যে অসঙ্গতি আছে। মার্ডার সকাল 5:30 থেকে 7:30টার মধ্যে হয়েছে, আর তখন আপনি বাড়িতে ছিলেন। এটা মিথ্যে। রুটি বানাননি সেদিন মায়ের জন্যে? খাননি উনি? কারণ রুটি সেদিন তৈরি হয়নি, কারণ মা বেঁচেই ছিলেন না। ওনার পেটে কিচ্ছু ছিল না, শুধু গত দিনের কিছু খাবার, আপনার মায়ের শেষ খাওয়া। বলুন মিস্টার মোহন, এতে আপনার হাত আছে? আমি কিছু বুঝতে পারছি না, কোন হাতের কথা বলছেন আপনি? এই হাতের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। শঙ্করকে লাঠি আর পাথর দিয়ে মারা হয়েছে, আর মাকে কাপড়ের ফাঁস দিয়ে মারা হয়েছে। লাঠি, পাথর আর কাপড় তিনটেতেই একই হাতের ছাপ, সেই হাতের ছাপ যেটা একটা জলের গ্লাস ধরেছিল এখানে আমাদের সামনে। কি হয়েছিল সেদিন? ঝগড়া হয়েছিল? ওই সময় তো আপনি খাবার বানাতেন। সেদিন কি এমন হয়েছিল? ভাত করেননি, রুটি বেলেননি, সবজি কাটেননি, কেন? এমন ময়লা রোজ দেখা যায় না স্যার। এরকম সদ্য মাখা আটা কে ফেলবে বলুন? মিস্টার মোহন, আপনার ট্র্যাক রেকর্ড, ইউনিভার্সিটিতে, আপনার পাড়ায় সবাই আপনাকে খুব সম্মান করে, আপনার উদাহরণ দেয়। ছেলে হোক মোহনের মতো, দাদা হোক মোহনদার মতো। নিশ্চয়ই কোনো জোরালো কারণ তো থাকবে যার জন্য আপনি এই দুজনকে মেরে ফেললেন, যাদের জন্য আপনি বাঁচতেন। কেন? কারণ এবার আমার বাঁচার পালা ছিল। আমি সামলাতে সামলাতে হাঁফিয়ে উঠেছিলাম, আমি বাঁচতে চাইছিলাম। মোহন এক 48 বছরের পুরুষ, অবিবাহিত, কোনো বন্ধু নেই, কোনো ছুটি নেই, নিজের জন্য তার 1 মিনিটও সময় নেই। মোহনের এই স্বীকারোক্তি যন্ত্রণা ভরা আর্তনাদ ছিল, যা একটা অসুস্থ মস্তিষ্ক থেকে বেরিয়ে আসছিল। সব কাজের জন্য মোহন, মোহন এটা কর, মোহন ওটা কর, মোহন এটা করেনি, মোহন ওটা করেনি। আমি করতাম, সবকিছু করতাম, মুখ বুঝে করতাম, আর কোনো ব্যাপারে কোনোদিন না বলতাম না। সবকিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম। প্রথমে আমার বাবার, তারপর আমার মা আর শঙ্কর দুজনের দায়িত্ব একসাথে। ওহো, আজও গুড় রুটি, কালকেও গুড় রুটি খেয়েছিলাম, পরশুও গুড় রুটি খেয়েছিলাম। হয় কখনো তো ঝাল তরকারি হবে, ডাল হবে, বোঝা যাবে নিজের মাকে কত সম্মান করিস। তোমার শঙ্করকে বলো আগে হোটেলে কাজ করতো, অনেক রকম খাবার বানাতে পারেও। তুই তো ওর মাথার অবস্থা জানিস। হ্যাঁ, এটা ভালো অজুহাত। কোনো কাজের কথা বললেই মাথা ঠিক নেই। যেদিন আমার মাথা খারাপ হয়ে যাবে না, সেদিন এই গুঁড়ো পাবে না, না পাবে রুটি। কেন চিন্তা করছো? গুড় আর রুটির যোগান তো দাতা দেন, আমাদের মাতা দেন। হ্যাঁ, তোর এই দাতার মাথাকে বল তোর ওই পুজোর ঢং বন্ধ করাক, আর তোকে ভালো জায়গায় চাকরি করে দিক। মোহন, ওর মনে দুঃখ দিস না। হ্যাঁ, ওই একজনেরই মন আছে, আর তোমার মন আছে। আমার ভেতরে তো পাথর আছে, পাথর। কয়েক মাসের মধ্যেই আমি 49-এ পড়বো, তারপর 50 বছরে পড়বো, আর আমার কিছুই নেই, ফ্যামিলি নেই। কিন্তু শঙ্কর আর মা তো ফ্যামিলি ছিল, তাই না? হ্যাঁ, আমিও এটাই ভাবতাম, কিন্তু ওরা দুজন, মা শুধু শঙ্করকে ভালোবাসত কারণ ওর মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না, কিন্তু মা এটা বুঝছিল না। প্রতিদিন আমি পিছলে যাচ্ছি, আমার মাথায় পাগলামো ভর করছিল এইখানে। ওনার কাছে আমি শুধু কলুর বলদের মতো ছিলাম, ব্যাস। আমি একটু বাথরুমে যাব। এই শঙ্কর, মাকে বাথরুমে নিয়ে যাচ্ছিস না কেন তুই? হায় রাম, তুই কি বলছিস? দেখছিস না ও পুজো করছে? ঠিক আছে, আমি আসছি। সেদিন সকালে আমার মধ্যে কিছু হলো। প্রতিদিনের মতো সেদিন আমি খাবার বানাচ্ছিলাম, কিন্তু সেদিন সকালে আমি একটু বেশি ডিস্টার্ব ছিলাম। কে যেন ভেতর থেকে সমানে বলে চলেছিল, মোহন একটু ভাবো, আমরা কি বিয়ে করে সত্যি সুখী হব? কেন নয়, কেন নয় কবিতা? এই একটা জিনিসের জন্য আমি ছটফট করছি।
মোহন, আমি বিধবা। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। তোমার পঙ্গু মা ভাইয়ের অবস্থা কি করে সামলাবো সবাই? দুজনে মিলে সামলাবো কবিতা, দুজনে মিলে সামলাবো, চাপ ভাগ করে নেব। চাপটা তো দ্বিগুণ হবে মোহন। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শব্দগুলো আমার কানে পাচ্ছিল, ওগুলো আমাকে ব্যঙ্গ করছিল, বলছিল তুই নপুংসক, তোর জীবনে মহিলার সুখ নেই, বাচ্চার সুখ নেই, তুই শুধু একটা পোশাক কুকুর। কিন্তু তুই তো চিৎকারও করিস না, তোর কিচ্ছু হবে না মোহন। দুর্গা ক্ষমা শুভধাত্রী। তুই কিচ্ছু সামলাতে পারিস না, কেন জানিস? কারণ আমি আছি সামলাবার জন্য। আজ ধূপ পড়েছে, কাল তুইও খাটে শুয়ে পড়বি, আর আমি তোর মলমূত্র পরিষ্কার করব না? আরে কি হলো? এই তোমার আদুরে ছেলে, আরে শুনেও শোনে না, আর দেখেও দেখে না, আর ভগবানের ভক্ত সেজে ঘুরে বেড়া কোথাকার। মুখ সামলে কথা বল। আরে ও তো তোর ছোট ভাই। আরে ও আমার ভাই না, আর তুমি 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 আমার মা। রোজ একটু একটু করে আমার রক্ত চুষছ। আরে তোমরা দুজন আমার জীবনের অভিশাপ। অভিশাপ। পাগল হয়ে গেছিস তুই? পাগল হবার অধিকার শুধু এর আছে, আমার নেই? আমি পাগল হতে পারি না? না ঘন্টা দে বাজবি না? জয় মাতা বাজাচ্ছি। হ্যাঁ সব শেষ হয়ে যাবে। চুপ কর বলছি। মাথা রুশ করবি। কি করছিস? রক্ত বয়ে যাবে। মা ক্ষমা করে দাও। মা আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। মা ক্ষমা করে দাও। ক্ষমা চাই, ক্ষমা চাই? রক্ত ঝরবে না? ঝরাচ্ছে রক্ত। আরে কি করছিস? আরে কি করছিস তুই? ক্ষমা ক্ষমা করে দাও মা। নে, ঝরেছে রক্ত, এবার ক্ষমা পেয়ে গেছিস। আরে রাখ, এমনি করিস না। ছাড় ছাড়। কি করছিস? আরে এই নে তোর মাথা, এই নে, এই নে, এই নে, এই নে। হয়ে গেছে তোর কল্যাণ, হয়ে গেছে তোর কল্যাণ। মোহন, মোহন, আরে আরে কি করেছিস মোহন? পাগল হয়ে গেছিস তুই? ছাড় ছাড় ছাড়, আমাকে ধরবি না। তোমাকে কতবার বলেছি আমাকে ছাড়া নামার চেষ্টা করবে না? কি করছিস? পড়ে গেলে চোট লেগে যাবে। শঙ্কর কথা বলছে না কেন? কেন বলছে না? কি করেছিস তুই? ওর মাথা থেঁতলে দিয়েছি আমি। আমি জানি যে তুমি শঙ্করকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু আমি তোমাদের দুজনকে ছাড়া বাঁচতে পারবো। এবার আমাকে একটু নিজের কথা ভাবতে দাও। হ্যাঁ, শেষবার আমাকে একটা সেবা করার সুযোগ দাও। আজ থেকে তোমাদের জীবন শেষ, আর আমার শুরু। সব আওয়াজ থেমে গেছিল, সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি এত হালকা হয়ে গেছি যে হাওয়ায় উড়ে যাব। আমি চেয়ার গল্প বানাবার জন্য কিনেছিলাম, আমার উপর কেউ সন্দেহই করতে পারবে না। আমি তো মোহনদা, দারুণ ভালো লোক, শ্রবণের অবতার। ক্লান্ত ক্লান্ত হয়ে গেছিলাম আমি ওদের দুজনের সেবা করতে করতে। আমি নিজেও বুড়ো হয়ে যাচ্ছিলাম, আর পাগলও। আমি বুড়ো, পাগল আর পঙ্গু হয়ে গেলে আমার দেখাশোনা কে করতো? আপনি বুঝছেন তো ইন্সপেক্টর সাহেব?
হাবিলদার, ইয়ে স্যার। মোহনের থেকে সব গয়না উদ্ধার করা হলো। ভালোই হয়েছে। ওই বাড়িতে ওই দুজনের সাথে তোমার সন্তানরা কি জীবন পেত? তাই যা হয়েছে ভালোই হয়েছে। কিন্তু মেরে কেন ফেললে মোহন? মেরে কেন ফেললে? বাঁচতে চাইছিলাম আমি, আর আমার জায়গায় তুমি থাকলে হয়তো এটাই করতে। সবাই এটাই করত। এ কাজটা কেউই করত না। মোহন এই সঙ্গীন অপরাধ দুর্বল মানসিক অবস্থায় করেছিল। এবার আদালত ঠিক করবে ওর কি শাস্তি হওয়া উচিত আর কেমন চিকিৎসা। পরিবারের কোনো একজন সদস্যের উপর এত দায়িত্ব থাকা যেমন অন্যায় তেমন বিপজ্জনক, যেমনটা আমরা আজকের কেসে দেখলাম। সমস্ত অপরাধ আভাস দেয়, কান খাড়া রাখবেন, প্রাণ বাঁচতে পারে। আবার দেখা হবে। জয় হিন্দ।